সবাই হয়তো ফোনে দেখায় যে স্কুটি নিয়ে এখানে যাও ওখানে যাও সেখানে যাও। আজকের প্রথমবার দার্জিলিংয়ে এসে সেখানে বসে খাচ্ছি, তাও আবার এরকম রুফটপ একটা জায়গা। এই জন্যই হয়তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। এই রাস্তায় দক্ষ অদক্ষ আমার কাছে সবাই সমান, কিন্তু তার রিস্ক ফ্যাক্টরটা ভীষণ বেশি। আমার সামনে হলো চকবাজার। দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম টাইগার হিলের সানরাইজ, ঘুম স্টেশন, ঘুম মিউজিয়াম আর সাথে বাতাসিয়া লুপ। তবে হ্যাঁ, সেখানকার খরচাপাতি নিয়েও কিন্তু আমি সেখানে আলোচনা করেছিলাম। তবে এই পর্বে তোমাদের আমি দেখাবো দার্জিলিংয়ে সবচেয়ে সস্তায় মার্কেটিং করবে কোথা থেকে, আর সাথে জানাবো তোমাদের সবার প্রিয় গ্লেনারিসের খাবার দাবার সম্পর্কে। তবে আপাতত এই ভিডিওটা আমরা হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে শুরু করি, কি বলো? স্কুটি রাইড করে প্রথমে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের সবার প্রিয় হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এখানে প্রবেশের কোনো মূল্য নেই, তবে হ্যাঁ, এখানে এসেই কিন্তু চক্ষু চড়ক গাছ। আর কেন এ কথা বলছি সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব আমার এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন তোমাদের নেক্সট দার্জিলিং ট্রিপে সাহায্য করবে। গুড ইভিনিং ফ্রম হ্যাপি ভ্যালি টি গার্ডেন। কালকে দার্জিলিংয়ের এত চড়াই উতরায় রাস্তা আমি পেরিয়েছি, বৃষ্টি হচ্ছিল, সাথে সাথে রাস্তা পিচ্ছিল রাস্তা, একবারের জন্য ভয় লাগেনি। কিন্তু আজকে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে স্কুটি চালিয়ে আসতে গিয়ে আমি প্রথম ভয় পেলাম। তাই মাঝ রাস্তা অব্দি গিয়ে স্কুটি ফিরিয়ে এনে স্কুটি ওপরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা যে ঢালু সেই জন্য ভয় লাগেনি, রাস্তার হালটা দেখো শুধু। হ্যাপি ভ্যালিতে নামার রাস্তাটুকুই শুধু এরকম যে তা কিন্তু নয়, পুরো ভ্যালিটার রাস্তাটাই এই রকম। রাস্তায় ধুলো ভর্তি, পিচের তো কিচ্ছু দেখা নেই, সব উঠে চলে গেছে, আর সেই রকম ঢাল। এর থেকে ঢালুতে আমি নেমেছি, কিন্তু এই খারাপ রাস্তায় গাড়ি চালানো, তাও আবার বুবুকে নিয়ে গাড়ি চালানোর মতো রিস্ক আমি নিতে পারলাম না। বুবু, এই ঢালটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই রাস্তার কন্ডিশনটা। যারা বাইক রাইডার তারা অবধি উপরে দাঁড়িয়ে থাকছে। রাইডার বলে কিছু হয় না, কথা হচ্ছে তোমার গাড়ি ক্যাপেবল এনাফ কিনা। আমি গাড়ি ভাড়া করে চালাচ্ছি, এনটর্কের ক্যাপেবিলিটি সম্বন্ধে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। এবার এই রাস্তার মাঝখানে এসে যদি বাই চান্স কিছু হয়, তখন তো তার খেসারতটা আমাকে দিতে হবে, বিট ফিজিক্যাল বিট ফিনান্সিয়াল। মানে পড়ে গেলে শরীরের ক্ষতি, কিছু একটা আমাদের সাথে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্লাস গাড়ির একটা ক্ষতি। রাস্তাটা শুধু দেখো, কিচ্ছু নেই কিচ্ছু নেই, এক চিলতে ওই পায়ে হাঁটার মতো পিচ, আর দুপাশে শুধু কুচি 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 পাথরের কুচি। এত রিস্কি রাস্তা। তোমরা যারা হ্যাপি ভ্যালি টি গার্ডেনে আসবে, যদি কখনো গাড়ি নিয়ে আসতে চাও, বিট 4 হুইলার বিট 2 হুইলার, আমার মনে হয় ওপরে রেখে হেঁটে আসাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি বলছি যে দার্জিলিংয়ে ঘুরতে এলে সে 4 চাকায় আসো বা 2 হুইলারে আসো, যা খুশি, কিন্তু সবাই হয়তো ফোনে দেখায় যে এখানে স্কুটি নিয়ে এখানে যাও ওখানে যাও সেখানে যাও। তার আগে আমি তাদেরকে একটাই কথা বলে দিই, যে কোনো জায়গায় যাওয়ার আগে অন্তত রাস্তাটা একবার চেক করে নেওয়া উচিত যে সেই রাস্তায় আদৌ গাড়ি চালানো যাবে কিনা। একদম ঠিক কথা। মানে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে তুমি গাড়ি নিয়ে নামতেই পারো, এরকম না যে তুমি নামতে পারবে, কিন্তু তার রিস্ক ফ্যাক্টরটা ভীষণ বেশি। রাস্তাতে এত ধুলো আর টুকরো 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 কাঁকড়, পাই ভালো করে গ্রিপ খাচ্ছে না। হয়ে যাবে। 1854 সালে গড়ে ওঠা এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন হলো দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান। পাহাড়ের কোলে থাকা এই চা বাগানটা দেখতে না তোমাদের দারুণ লাগবে, তবে শুধুমাত্র যদি তোমরা এই খারাপ রাস্তাটাকে বাদ দাও তাহলে। কিচ্ছু হবে না, আসতে তো আদৌ কোনো রাস্তাই নেই। এই জন্যই হয়তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। মানে আমি যখন নামছিলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে, বুবু আমাকে বারবার বারণ করছিল যে যেও না যেও না যেও না। আমি বুবুর উপরে রাগ করে চিল্লে পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু আমি একটু নামার পরে যখন হেঁটে আসলাম, তখন আমি অ্যাকচুয়ালি সিনারিওটা বুঝতে পারলাম যে আমি যদি জেদ করে গাড়ি নিয়ে আসতাম, গড ফরবিড আজকে কী হতো। যারা পাহাড়কে ভালোবাসে তারা পাহাড়ের বন্ধুরতাকেও ভালোবাসে। এখানে যেতে আসতে আমাদের একটু কষ্ট হয়েছে এটা ঠিক, কিন্তু এখানে না এলে এমন সুন্দর দৃশ্য আমরা দেখতাম বা কিভাবে, আর সাথে তোমাদেরকেই বা দেখাতাম কিভাবে বলো তো।
হ্যাপি ভ্যালিতে নিচে অবধি পুরোপুরি আর নামতে পারলাম না, মানে রাস্তা এতটাই চড়াই উতরাই আর খারাপ, সেটা তো তোমরা নিজেরাই দেখলে, যার জন্য আমার পক্ষে আর অন্তত নিচে নামা সম্ভব হলো না। আর একটা কথা তোমাদের বলে রাখি, গতকাল আমরা গিয়েছিলাম জাপানিজ টেম্পল পিস পগোড়ার ওখানে। রাস্তাটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে কতটা চড়াই উতরাই, কিন্তু স্মুথ, রাস্তাটা স্মুথ, সেখানে স্কুটি বা বাইক চালাতে কোনো কষ্ট হবে না, অন্তত যে দক্ষ হবে। এই রাস্তায় দক্ষ অদক্ষ আমার কাছে সবাই সমান, অন্তত আমার মতামত এটা। তাই আমি এটুকু বলবো, যারা এখানে স্কুটি বা বাইক নিয়ে আসবে, হ্যাপি ভ্যালি হোক বা জাপানিজ টেম্পল, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো আমি বলবো যে রাস্তাটা তো তোমরা দেখলে, এবারে নিজেরা বিবেচনা করে কিন্তু এই জায়গাটায় নামবে। ট্রু, মানে খাড়াই হয় বা ঢাল হয়, কিন্তু এই যেন সেই 90 ডিগ্রি ঢাল বা 90 ডিগ্রি খাড়াইয়ের মতো, মানে উঠছে তো পুরো এরকম উঠছে, নামছে তো এরকম নামছে। এবং তুমি নিজ অবধি যে যাবে, আমি যেখান থেকে স্কুটি রেখেছি ওই ঢাল বেয়ে তোমাকে প্রায় নিচে নামতে হবে নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটারের কাছাকাছি। তুমি তো নামছোই ভাঙাচোরা রাস্তায় কোনো রকমে, কিন্তু এই স্টিপটুকুনি উঠতে কি চরম দুর্ভোগের শিকার যে তোমরা হবে, গড ফরবিড, যদি তোমরা কোনোদিনও পায়ে হেঁটে হ্যাপি ভ্যালি ঘুরতে আসো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমার ব্যক্তিগত মতামত, তোমরা যদি হ্যাপি ভ্যালিতে আসো তাহলে 4 হুইলার এবং এখানকার লোকাল যারা গাড়ি চালায় তাদের গাড়িতে আসাটাই বুদ্ধিমানের কাজ। নিজেরা একদম ড্রাইভ করতে যেও না, এবং পায়ে হেঁটে যদি হ্যাপি ভ্যালি এক্সপ্লোর করার তোমরা প্ল্যান করো, আমার মনে হয় সেটাও তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। হ্যাপি ভ্যালি থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি চকবাজারের কাছে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। আমি এখানে যে শেয়ার ট্যাক্সির কাউন্টার, ওখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এনজিপি অবধি না পাওয়া গেলেও শিলিগুড়ি অবধি সবসময় গাড়ি পাওয়া যায়। সবসময় মানে কিন্তু বিকেল 5টা অবধি। আর শিলিগুড়ি অবধি ভাড়া হলো 250 টাকা, আর যদি এনজিপি অবধি পাওয়া যায় তাহলে 300 টাকা। আর মোটামুটি আমি বললাম যে আমাদের 8টা অবধি ট্রেন, তো ওনারা বললেন যে 1টা-2টোর কাছাকাছি চলে এসো, ইজিলি পৌঁছে যেতে পারবে। তো আমরা 12টার কাছাকাছি চলে আসি। হ্যাঁ, ওরকম চলে আসবো। আমার সামনে হলো চকবাজার। চকবাজারে তোমরা যদি স্কুটি বা বাইকে করে ঘুরতে আসো বা শপিং করতে আসো, ওখানে পার্কিং তোমরা পাবে না। তোমরা একটু এগিয়ে আসবে, এখানে দেখো শেয়ার গাড়ির স্ট্যান্ড আছে দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার। এর ঠিক অপোজিটে স্কুটি বাইক রাখার পার্কিং, ঘন্টায় 20 টাকা করে পার্কিং চার্জ। তো তোমরা এখানে ইজিলি নিজেদের বাইক বা স্কুটি পার্ক করে রাখতে পারো। এই রোডটার নাম হলো হিলকাট রোড। আর হিলকাট রোডের ওই দিকটাতে হচ্ছে চকবাজার, আর ওই দিকটাতে হচ্ছে জু অ্যান্ড হ্যাপি ভ্যালি টি গার্ডেন অ্যান্ড অল। হিলকাট রোড থেকে একটু এগোতেই আমরা চলে এসেছি চকবাজার। এখানে প্রচুর গিফট আইটেমের দোকান আছে। মল রোডে তো বেশ এক্সপেন্সিভ, আমরা শুনেছি এখানে তুলনামূলক রিজনেবল দামে পাওয়া যায়। তো আমরা একটু এক্সপ্লোর করব। চকবাজারে এই বইয়ের দোকানটা কিন্তু বেশ পুরনো, তোমরা চাইলে একবার ঠু মেরে আসতে পারো। তাছাড়া এখানকার বেকারি আইটেমের নাম নিশ্চয়ই আশা করি তোমরা সবাই শুনেছো। তবে আমার নজর কেড়েছিল এর পাশে থাকা এই উলের দোকানটা। কি সুন্দর সুন্দর সমস্ত কালারফুল উল এখানে বিক্রি হচ্ছিল। চকবাজার যে শুধু পর্যটকদের কাছে ফেমাস তা কিন্তু নয়, এখানকার লোকাল লোকজনদের কাছেও না এটা একটা খুব প্রিয় মার্কেট। কলকাতার বড় বাজারের মতো এখানেও দেখলাম বাজারের কিছু ভাগ রয়েছে, আর দামও কিন্তু বেশ কম। মোটামুটি তোমরা দার্জিলিংয়ে এলে যদি সস্তায় ভালো কোয়ালিটির জিনিস কিনতে চাও, তাহলে চোখ বন্ধ করে কিন্তু এই চকবাজার থেকে মার্কেটিং করতেই পারো। চকবাজারে এই ফলের দোকানটা তো যেন মধ্যমণি। ডান দিকের রাস্তাটা নেমে গিয়েছে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, আর বাঁ দিকের রাস্তাটা চলে এসেছে মেন চকবাজারের মার্কেট। ভিতরে ঢোকার সাথে সাথে তোমাদের চোখে পড়বে ছোট ছোট প্রচুর শাল, সোয়েটার, মানে উলেন গার্মেন্টসের দোকান। আমি কিন্তু আবারও বলছি, এখানে দাম কিন্তু মেলের চেয়ে অনেক কম, আর কোয়ালিটি নিয়ে সত্যি বলছি কোনো কথাই হবে না। হয় বাজারের ভাগ আছে, কারণ ওই পর্যন্ত জামা কাপড়ের দোকান ধরে গেল, এবারে তোমার হচ্ছে কসমেটিক্স, তারপরে তোমার ওই মানে হেয়ার অ্যাক্সেসরিজ, এছাড়া সাজের বিভিন্ন জুয়েলারি, বাচ্চাদের টয়েস। এদিকে সবজি মার্কেট। বাজারের এই জিনিসটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো, মানে পুরো পোর্শন ওয়াইজ ভাগ করা। প্রথমে হচ্ছে তোমার জামা কাপড়ের পোর্শন গেল, তারপর জুয়েলারি দোকানগুলো গেল, তারপর খাবার দোকান, আর তারপরে মুদিখানা দোকান, আর সব শেষে হচ্ছে সবজি বাজার। না, সব শেষে বলাটা ভুল, এরপর হয়তো আরো কিছু থাকতে পারে, ঠিক। কিন্তু এই বাজারে যেটা আমার সব থেকে ভালো লাগলো, বাজারটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ঠিক কথা।
সেই কখন থেকে চোখে পড়ছিল এই সমস্ত খাবারের দোকানগুলো। এবারে সময় হয়েছে তার থেকে কিছু টেস্ট করে নেওয়া, তাই আমরা চলে এসেছি গণপতি মিষ্টান্ন ভান্ডার। चाट क्या क्या मिलेगा भैया? ছোটখাটো দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দামও বেশ কম। কচুরি চাট আর সমোসা চাট আমাদের নিয়েছিল 50 থেকে 60 টাকা। মিষ্টির দামও মোটামুটি 10, 15, 20-র মধ্যেই ছিল। আর ভেজ পকোড়া নিয়েছিল 100 গ্রামের দাম 25 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি ম্যাল রোড। আমরা গ্লেনারিসের পিছনের দিকে এসেছিলাম আমাদের স্কুটিটা পার্ক করার জন্য। পিছন থেকে গ্লেনারিসকে কেমন লাগছে তোমরা দেখো। রাত এখন প্রায় 9:15। পাহাড়ে এই সময় নর্মালি সমস্ত জায়গায় রাস্তায় একটা মানুষও দেখা যায় না। তবে যেহেতু দার্জিলিং একটা জমজমাট শহর, আর ম্যাল রোড তো দার্জিলিংয়ে আসা ট্যুরিস্টদের কাছে একটা মেন অ্যাট্রাকশন, তাই এত রাতেও না এখানে লোকজন গিজগিজ করছে। জামা কাপড়ের পাশাপাশি বিভিন্ন অ্যান্টিক জিনিসের দোকানও এখানে ছিল। চক বাজার থেকে মার্কেটিং তো আমরা করেছিলাম, কিন্তু আরও কয়েকটা জিনিস ছিল যেগুলো আমরা এই ম্যাল রোড থেকে কিনতে চেয়েছিলাম আমাদের বাড়ির সবার জন্য। ডান। কিছু জিনিস এমন থাকে যেটা আমরা মেয়েরা পছন্দ হওয়া সত্ত্বেও অনেক কারণবশত কিনতে পারি না। ঠিক তেমনই ছিল আমার কাছে এই মাফলারটা, যেটা ও আমাকে আলাদা করে নিজে কিনে এনে সারপ্রাইজ দিয়েছে। আশা করি তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি এটা হাতে পেয়ে কতটা খুশি হয়েছিলাম। দেখো, সবটা তো নিজে মুখে প্রকাশ করতে লাগে না, তুমি না চাইলেও পাশে থাকা মানুষটা কিন্তু ঠিক বুঝে নিতে পারে। ওপো, তাহলে মল রোড থেকে মোটামুটি শপিং কমপ্লিট। আমি একটা জিনিস মনে মনে প্রমিস করেছি, অফ সিজনে যদি মল রোডে এরকম ভিড় হয় তাহলে আমি তো সিজনে কোনোদিনও দার্জিলিং আসছি না, অ্যাটলিস্ট আসলেও মল রোডে আসছি না। ট্রু, মানে লিটারেলি এখানে গা গলানোর জায়গাটুকুও নেই। যাই হোক, কেনাকাটা তো আমাদের কমপ্লিট। এবার পালা হলো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট বেকারি কাম রেস্টুরেন্টে খাবার পালা। গ্লেনারিসের বয়স এখন 100 বছরেরও বেশি। যারা দার্জিলিং ঘুরতে আসে তাদের কাছে গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ফটো তোলাটা যেমন মাস্ট, তেমনই এখানকার বেকারি আইটেমগুলোর স্বাদ নেওয়াটাও একটা অন্যতম আকর্ষণ। এখানকার প্রায় সমস্ত বেকারি আইটেমই সেলফ সার্ভিস হয়। তোমরা তোমাদের পছন্দ মতো খাবার এখান থেকে পিক করে নিয়ে বিলিং কাউন্টারে সেগুলো দিয়ে দিলে ওরা তোমার টেবিলে সার্ভ করে দেবে। সাথে চাইলে এখান থেকে আমাদের মতো ক্যাপাচিনোও নিয়ে নিতে পারো। স্প্ল্যানেটের নাহমসের বেকারি তো তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো। হ্যাঁ, মনে হতে পারে যে দাম একটু বেশি, বাট ট্রাস্ট মি, দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি না জাস্ট ফাটাফাটি, মানে ফুললি পয়সা ওয়াসুল। আজকে গ্লেনারিসের এক্সপিরিয়েন্স তোমার কেমন? খুবই ভালো, প্রত্যেকটা খাবার খুবই টেস্টি। এতদিন দার্জিলিংয়ের গ্লেনারিসের নাম শুনেছিলাম, আজকে প্রথমবার দার্জিলিংয়ে এসে সেখানে বসে খাচ্ছি, তাও আবার এরকম রুফটপ একটা জায়গায়। আমি জানি না তুমি কতটা এক্সাইটেড। সবার তো একটা করে উইশ লিস্ট থাকে। আমার দার্জিলিংয়ের কিছু উইশ লিস্ট ছিল, গ্লেনারিস তার মধ্যে টপে ছিল। তো আজকে গ্লেনারিসে আসতে পেরে আমি যে কী পরিমাণে এক্সাইটেড হয়েছি ইউ ডোন্ট নো। দুর্ধর্ষ ভালো লাগছে। আরেকটা জায়গা বাকি, তবে সেটা হয়তো আর এই ট্রিপে হয়ে উঠবে না, কারণ কালকে আমাদের সময় থাকবে না আর। সেটা হলো কেভেন্টার্সে হয়তো এবারে আর হলো না, আর নেক্সট বার পাক্কা। কিন্তু আজকের গল্পটা শুধু গ্লেনারিসকে নিয়েই হোক। আর গ্লেনারিসের খাবারগুলো, বিশেষ করে লেমন পাইটা, তোমরা যদি গ্লেনারিসে আসো এটা মিস করো না, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে। এটা তো হলো গ্রাউন্ড ফ্লোরের সিটিং এরিয়া। এবারে আমরা দেখব উপরের ফ্লোরে কি রয়েছে। না, এটা আজকের জন্য স্পেশাল নয়,
এখানে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে এমন লাইভ কনসার্ট হয়। এখানে শুধু দুপুরে বা রাত্রে নয়, তোমরা চাইলে ব্রেকফাস্টও করতে পারো। জিএসটি নিয়ে 500 টাকা বা তার বেশি লাগতে পারে পার হেড। আর হ্যাঁ, এমন রোমান্টিক পরিবেশে বসে যদি ডিনার করো তাহলে তো কোনো কথাই নেই। সো ফাইনালি আমরা প্রথমবার দার্জিলিংয়ে এসে মেল ঘোরা আমাদের সার্থক হলো। শুধু ঘোরা নয়, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবারে শুধু হস্টেলে ফেরার পালা। সারাদিন অনেক দৌড়ঝাঁপের পর অবশেষে আমরা রুমে ফিরে এলাম। প্রথমবার দুজনে দার্জিলিংয়ে আসা, মেলে ঘোরা, আর সেই সাথে আমার স্বপ্নের মাফলার কেনা আর মেল রোড ঘোরা আমাদের সফল হয়েছে আজকে, কি তাই না বলো? একদম। কালকে আমাদের ফিরে যাওয়ার দিন। একটু মন খারাপ লাগছে, এটা ঠিক কথা, কিন্তু তাতে কি, আমরা আবার আসবো এখানে। একদম। আর দার্জিলিং এমন একটা শহর, এই শহরকে ভালো না বেশে থাকা যায় না, বিশেষ করে শীতের দার্জিলিং। কারণ এই সময় ট্যুরিস্টরা অনেক 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 সারা বছরের তুলনায় কম থাকে, তাই খুব ইজিলি তুমি চারিদিকে ঘোরাঘুরি করতে পারবে। কোনো ভিড় নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো মারামারি নেই, কোনো লাইন নেই, একদম বিন্দাস। হ্যাঁ, তোমাকে হয়তো 2-3টে এক্সট্রা লেয়ার জামা কাপড় পরতে হবে, কিন্তু হু কেয়ার্স ভাই, দার্জিলিং এখন ফাঁকা, তোমরা সবাই এসো, সবাই এসে দার্জিলিংকে উপভোগ করো। আজকের গল্পটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলো না। আর যদি তোমাদের মনে ভিডিওটা এতটুকু জায়গা করে নিতে পারে, তবে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কোনো বাধ্যবাধকতা নেই। কেমন? আজ তাহলে আমি আসি, টাটা।